চলো তাহলে আজকে আমাদের হলো ডে 18। আজকে আমরা হলো ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর কোশ্চিন এনেছি। মেইনলি হলো ইন্ডিয়ান জিওগ্রাফির যে ভূপ্রকৃতি ছিল, এবং প্রত্যেকটা কোশ্চিন এর আগের বছর অর্থাৎ 2025-এর যে রেলের এনটিপিসি এক্সাম হলো সেই কোশ্চিনগুলো এখানে আনা আছে। আমরা তারিখ দিয়ে শিফট দিয়ে যে শিফটে এসছে, যেমন এটা এসছে 6/6/2025, তারপর একটা 11/6/2025, তারপর একটা 13/6/2025, অর্থাৎ রেলের 2025-এর যে এনটিপিসির পরীক্ষার কোশ্চিনগুলো এসেছে সেগুলোই আমরা নিয়ে এসেছি। কিছুদিন আগেও 2026-এর এনটিপিসির হলো এক্সাম হলো, কিছুদিন পর হলো আন্ডার গ্র্যাজুয়েটেড রেলের এনটিপিসির এক্সাম আছে, তারপর গ্রুপ ডি আছে। তো আমরা যদি হলো রেলের পিআইকিউগুলো করি তাহলে আমাদের একটা হলো স্বচ্ছ আইডিয়া পাবো যে রেল কী ধরনের, রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে সেখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কী ধরনের কোশ্চিন আসছে। এবং আমাদের তো থিওরিতে একবার পড়তে হবে, থিওরি পড়ার পর আমাদেরকে আরও কতটা ডিপে পড়তে হবে বা কোন জায়গা থেকে আমাদের পড়তে হবে। তো দেখো প্রথম যে কোশ্চিনটা এসেছে, যে ভালো করে যদি আমরা কোশ্চিনটা পড়ি, যে সেটা হলো ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন ধরনের উপকূল হিসাবে পরিচিত। তাহলে কোশ্চেনটা কি এসছে যে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি। দেখো এই অঞ্চলগুলো হলো কি বলো, ভারতের উপকূল এখানে আছে, এবং এই দিকে এই অঞ্চলগুলো আছে ভারতের হলো উপকূল, তাই না, মানে সমুদ্র তীরবর্তী হলো অঞ্চল। প্রথম কোশ্চিন যে ভারতের যে সমুদ্র উপকূল আছে, আমরা প্রথমে মনে রাখবো এখানে মোট রাজ্য আছে কয়টি, 9টি হলো আমাদের রাজ্যে আমরা দেখতে পাই সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আমরা দেখতে পাই। আমরা এর আগে একটা কোশ্চেন হতো যে ভারতের যে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলীয় অঞ্চল, তার দৈর্ঘ্যটা কত, তার ক্ষেত্রফল কত। তো আমরা পড়তাম প্রত্যেকবার 7516.6 বর্গ কিলোমিটার। কিন্তু আমরা জানি যে 2025 সালে কেন্দ্রীয় সরকার এই যে ভ্যালুটা 7516.6 এটাকে চেঞ্জ করে, এবং চেঞ্জ করে একটা নিউ তোমার দেয় হলো ডেটা দেয়, যেটা হলো 11,098 বর্গ কিলোমিটার। এবং আমি এই যে ভ্যালুটা লিখলাম যে 11,098 বর্গ কিলোমিটার, 2026-এ যে রেলের এনটিপিসি পরীক্ষা হলো এখানে তোমার 17 তারিখের সেকেন্ড শিফটে হলো এই কোশ্চিনটা এসেছে। তো যখন আমরা কিছুদিন পর যখন 2026-এর এনটিপিসির কোশ্চিনগুলো পেয়ে যাব, তখন আমরা এই কোশ্চিনটা আনবো যে বর্তমানে ভারতের যে সমগ্র উপকূলবর্তী অঞ্চল তার যে ক্ষেত্রফল সেটা হলো 11,098 বর্গ কিলোমিটার। এবং এটা যেহেতু তোমার এইবার রেলে এসছে এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও ইম্পর্টেন্ট, জিওগ্রাফি হিসাবেও টপিকটা ইম্পর্টেন্ট, এই জন্য আগামী যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হলো ইম্পর্টেন্ট। এরপর আরও আমরা জানবো যে আমরা যে বললাম যে মোট 9টা স্টেট হলো আছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, অর্থাৎ এদিকে মোট হলো 5টা, আর এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আর হলো কলকাতা মানে পশ্চিমবঙ্গ, চারটা। তাহলে মোট 5×4 হলো 9। এই 9টা স্টেটে আমরা দেখতে পাই সমুদ্র তীরবর্তী অঞ্চল। তাদের মধ্যেও আমরা মনে রাখবো যে এই যে অঞ্চলটা আছে আমাদের গুজরাট, এটা হলো 1 নম্বর, মানে সব থেকে তোমার বেশি পরিমাণ যদি বলে কোন রাজ্যের উপকূলবর্তী ক্ষেত্রফল মানে কোন অঞ্চলে আছে, সেটা 1 নম্বরে আছে হলো আমাদের গুজরাট। T/2, টি ফর তামিলনাড়ু। ক্ষেত্রফল হিসাবে T/2, টি ফর হলো তামিলনাড়ুতে হলো 9টি রাজ্যের মধ্যে হলো সেকেন্ড পজিশনে আছে। আর এখানে আছে হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হলো তোমার 3 নম্বরে আছে ক্ষেত্রফলের হিসাবে। ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, এই যে আমরা বললাম যে উপকূলীয় সমভূমি, এই উপকূলীয় সমভূমির ক্ষেত্রফল হিসাবে আমাদের যে এখানে আছে হলো অন্ধ্রপ্রদেশ, সেটা আমাদের 3 নম্বরে আছে। এবং সব থেকে কম কোন রাজ্যের হলো তোমার উপকূলীয় সমভূমির ক্ষেত্রফল আছে, সেটা হবে তো তোমার গোয়া। অনেকে ভুল করে তোমার পশ্চিমবঙ্গ করে দেয়, কিন্তু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গ হলো তোমার 8 নম্বর পজিশনে আছে। এবং সব থেকে যে কম অর্থাৎ 9টা
রাজ্যের মধ্যে তোমার 9 নম্বরে যে রাজ্যটা আছে সেটা হলো আমাদের 9 নম্বর রাজ্যটা হলো আমাদের হলো গোয়া। এইবার এই কোশ্চিনটা কি বলেছিল যে ইস্টার্ন কোস্টালে অর্থাৎ এই সাইডে যে সমভূমি অঞ্চলটা আছে সেটা আমরা কিভাবে মানে কি নামে পরিচিত। দেখো এ দুটো তো হবেই না, মেনলি আমাদের গোলমাল হয় একটা সাবমার্চ এবং একটা ইমার্চ। মনে রাখবে যে এটা হলো তোমার ইস্ট সাইড এবং এই সাইডটা হলো তোমার হলো ওয়েস্ট। তো মনে রাখবে ই ফর ইস্ট, ই ফর তোমার হলো ইস্ট এবং ই ফর তোমার হলো ইমার্জেন্ট, ই ফর তোমার ইস্ট এবং ই ফর তোমার ইমার্জেন্ট। তাহলে ইস্টার্ন যে সাইড সেদিকে যে আমরা সমভূমিটা দেখতে পাই সেটা হলো তোমার ইমার্জেন্ট, আর ভারতবর্ষের পশ্চিম দিকে যে সমভূমিটা আমরা দেখতে পাই সেইটা হলো তোমার সাবমার্চ, সেইটা হলো তোমার সাবমার্চ। আচ্ছা এবার এটা না হয় বুঝলাম যে ই ফর ইস্ট মানে ইমার্জেন্ট এবং এদিকে সাবমার্চ, এবং এটা কিন্তু শুধু রেলের না, এটা যে কোনো পরীক্ষায় অনেকবারই মানে এই কোশ্চিনটা তোমার এসেছে। তো এবার এটা একটু জানি যে ইমার্জেন্ট মানে কি আর সাবমার্চ মানে কি। দেখো ইমার্জেন্ট কথার অর্থ হলো তোমার উত্থিত বা যেটা তোমার উদয় হয়, বা যেই জিনিসটা তোমার উঠে কোথায় বলো, যেই জিনিসটা তোমার উপরে হলো উঠে। তো প্লেট টেকটনিক থিওরি বা অন্য কারণে যে উপকূলবর্তী যে জায়গাগুলো আছে সেটা যখন তোমার ওপরে উঠে, বা অন্যভাবে বলতে গেলে এদিকার যে জলস্তরটা সেটা যখন নিচে তোমার চলে যায়, তার ফলে যেটা ল্যান্ড বা ভূমি সেটা কোথায় বলো ওপরে উঠে। তাহলে একটা হতে পারে প্লেট টেকটনিক থিওরির কারণে এদিককার যে ল্যান্ড সেটা সমুদ্রের জলের তুলনায় ওপরে উঠতে পারে। আর একটা কারণ আমরা জানি যে ভারতের যে নদীগুলো আছে যেগুলো তো তোমার বড় বড় নদী সবগুলো তোমার এদিকে এসছে, গঙ্গা নদী বে অফ বেঙ্গলে এসছে, মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যত বড় বড় নদী সবগুলোই তোমার বে অফ বেঙ্গলে এসেছে, এবং এরা তোমার কি গঠন করে বলো ডেল্টা, ডেল্টা বা বাংলায় হলো তোমার বদ্বীপ। তো এর ফলেও তোমার এদিককার যে তোমার ল্যান্ড অর্থাৎ ইস্টার্ন সাইডের যে ল্যান্ড এরা উঠে কোথায় বলো উপরে, এটাই মানে ইমার্জেন্ট অর্থাৎ ইমার্চ যে তোমার উপরে উঠছে। আর এইদিকে যে লিখলাম সাবমার্চ, সাবমার্চের বাংলা মানে হলো আমরা জানি নিমজ্জিত। নিমজ্জিত মানে কি, নিমজ্জিত মানে হলো নিচে যাওয়া। প্লেট টেকটনিক থিওরি বা অন্য কারণে যখন এখানে যে ভূমিগুলো আছে বা ল্যান্ড যে আছে সেটা যখন যায় কোথায় বলো নিম্নে চলে যায়, সমুদ্রের নিচে চলে যায়, তাকে আমরা বলছি তোমার হলো সাবমার্চ। এখানে এই যে ইমার্জ আর সাবমার্চ এটা দিয়ে আমরা আরেকটা কোশ্চেনও পাবো। মনে করো যে এই যেহেতু বললাম যে এই দিকে কী হয় ভূমিটা চলে যায় অনেকটা নিচে, ওই জন্য যখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির পোর্ট পড়ি তখন আমরা দেখতে পাই যে যেহেতু হলো এই অঞ্চলের হলো জলস্তরটা বেশি, কারণ ভূমিটা চলে গেছে কোথায় বলো, ভূমিটা চলে গেছে নিমজ্জিত বা নিচে, ওই জন্য এই অঞ্চলে যে পোর্টগুলো দেখতে পাই সেই পোর্টগুলো কি হয়, সেই পোর্টগুলো হয় ন্যাচারাল পোর্ট, তাই না। আর এইদিকে যেহেতু হলো কম্পেয়ারলি জলের স্তরটা তোমার হলো অনেকটাই কম, ল্যান্ডটাই যেহেতু উপরে আছে, এই জন্য যে ইস্টার্ন সাইডে যে পোর্টগুলো আমরা দেখতে পাই সেই পোর্টগুলো হলো তোমার কৃত্রিম বা হলো আর্টিফিশিয়াল। তা ইস্টার্ন সাইডে যে পোর্টগুলো আমরা দেখতে পাই সেটা হলো তোমার আর্টিফিশিয়াল। শুধুমাত্র একটাই ব্যতিক্রম আছে, সেটা হলো আমাদের যে অন্ধ্রপ্রদেশ, এখানে যে একটা পোর্ট আছে আমাদের বিশাখাপত্তনম, এই বিশাখাপত্তনম যে পোর্টটা আছে এই পোর্টটা হলো তোমার হলো কৃত্রিম পোর্ট, তাই না। এই পোর্টটাই হলো একমাত্র কৃত্রিম পোর্ট, ওই জন্য আমরা জানি যে যখন পোর্ট পড়ি এই পোর্টটাই হলো সব থেকে তোমার হলো ডিপেস্ট পোর্ট, তাই না। বাকিগুলো কম্পারেটিভলি তোমার মেনলি বেশিরভাগই হবে তোমার হলো কৃত্রিম বা হলো আর্টিফিশিয়াল, আর এদিককার যে পোর্টগুলো হবে এগুলো বেশিরভাগ পোর্ট হবে তোমার ন্যাচারাল পোর্ট। তাহলে 1 নম্বরের অ্যান্সার কি পেলাম যে ই ফর হলো ইস্ট এবং ই ফর হলো তোমার ইমার্জ। তাহলে 1 নম্বর ইস্টার্ন সাইড ইমার্জেন্ট কোস্ট, একের অ্যান্সার হবে তোমার ডি নম্বর। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে
দেখো এটা কোথায় এসছে, 11/6/2025, একদমই কারেন্ট কোশ্চিন, যে বেস লাইন থেকে ভারতের আঞ্চলিক জলসীমা কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। দেখো আঞ্চলিক জলসীমা মানে কি, যে এই যে ম্যাপটা এইটা দেখতে পাচ্ছি আমরা হলো তোমার ইন্ডিয়ার সীমা, তাই না? বা নর্মাল ভাবো যে এইটা ধরে নাও আমাদের একটা হলো বাড়ি। তো যখন আমরা বাড়ি তৈরি করি আমরা কি জানি, যে বাড়ি তৈরি করার সময় বেশিরভাগ জায়গায় যেটা হয় যে আমাদেরকে হলো 1 হাত বা 2 হাত জায়গা ছাড়তে হয়, ওটা আমাদেরই জায়গা, কিন্তু বাড়ি তৈরির সময় অল্প পরিমাণ কিছুটা জায়গা তোমার ছাড়তে হয়, ওটা আমাদের জায়গা হলো, ওটুকু ছেড়ে বাড়ি করতে হয়। তো দেখো এই যে ম্যাপ, এইটা হলো ইন্ডিয়ার যে হলো ম্যাপ, তাই না? কিন্তু এখান থেকে শুরু করে শুধু এই যে আমরা কি বলবো যে শুধুমাত্র এইটুকু ইন্ডিয়ার, এর বাইরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি হলো জল, এগুলো কি ভারতের? এই অঞ্চলগুলোতে কি ভারতের কোনো অধিকার নাই? তো ব্যাপারটা মোটেই ওরকম না, যে ইন্ডিয়ার যে সীমা, তারপরেও আরও হলো 3টে জিনিস আমরা জানতে পারি। একটা হলো তোমার আঞ্চলিক জলসীমা, বা ইংরেজিতে একে বলছে তোমার টেরিটোরিয়াল হলো ওয়াটার, অর্থাৎ যেটা হলো ইন্ডিয়ার সীমা, সেখান থেকে তোমার 12 নটিক্যাল মাইল পর্যন্ত, যেটা হলো ইন্ডিয়ার সীমা, সেখান থেকে 12 নটিক্যাল যে মাইল আছে তাকে আমরা বলতে পারি তোমার টেরিটোরিয়াল জোন। কি বললাম, যেটা হলো ইন্ডিয়ার সীমানা, সেখান থেকে তোমার 12 নটিক্যাল মাইলকে আমরা বলতে পারি আঞ্চলিক জলসীমা বা টেরিটোরিয়াল জোন, অর্থাৎ এটাও হলো ভারতের সীমা, এখানে তোমার কোনো বৈদেশিক হলো তোমার দেশ জাহাজ টাহাজ কিচ্ছু ঢোকাতে পারবে না, এটা সম্পূর্ণভাবে ভারতের যে মূল ভূখণ্ড তারই তোমার অংশ। তাহলে যেখান থেকে আমাদের হলো দেখতে পাচ্ছি শেষ হলো, সেখান থেকে এদিকে বা এদিকে যে কোনো দিকে তোমার 12 নটিক্যাল মাইল পর্যন্ত এটা তোমার কি বলে, এটাকে বলা হয় টেরিটোরিয়াল জোন, এবং এটা সম্পূর্ণভাবে তোমার ভারতেরই অংশ। এরপরে এখানে দেখতে পাচ্ছ আর একটা ভ্যালু দেওয়া আছে 24, এইটাকে বলে কন্টিজিউয়াস। এর মানে কি, দেখো আমি কি বললাম, যে এখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত হলো টেরিটোরিয়াল জোন, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, এখানে ভারতের তোমার সম্পূর্ণভাবে তোমার হলো ভারতের হলো অধিকার আছে, তাই না? তারপরেরটা যেটা আছে তোমার 24 নটিক্যাল মাইল। আচ্ছা, তাহলে কি বললাম বলো, যে 12 নটিক্যাল মাইল যে ছিল তাকে আমরা বললাম টেরিটোরিয়াল ওয়াটার জোন। তারপরে যে 24 নটিক্যাল মাইল আছে একে আমরা বলছি হলো কন্টিজিউয়াস জোন। এখানে কি হয়, এখানে যদি হলো বাইরের দেশ থেকে কেউ তোমার জাহাজ নিয়ে হলো পারাপার হতে চায়, তাহলে তার ইন্ডিয়ান যে তোমার হলো সৈন্য থাকবে, ইন্ডিয়ান যে আমাদের নেভি থাকবে, তার কাছে তোমার হলো পারমিশন নেওয়া লাগবে। তাহলে কি বললাম, 12 নটিক্যাল পর্যন্ত মাইল হলো টেরিটোরিয়াল জোন, 24 নটিক্যাল মাইলকে আমরা বলছি কন্টিজিউয়াস জোন, আর 200 যে তোমার আছে নটিক্যাল মাইল একে আমরা বলছি তোমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ ইন্ডিয়ান যে সীমা এখান থেকে 200 নটিক্যাল মাইল, এবং এটাও মনে রাখবে যে 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.856 কিলোমিটার। তাহলে ইন্ডিয়ার যে মূল ভূখণ্ড, এখান থেকে আমরা 200 নটিক্যাল যে মাইল আছে তাকে আমরা বলছি এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবং যেহেতু হলো ইকোনমি কথাটা আছে, তার মানে বুঝতেই পারছো এটা হবে টাকা পয়সা সম্বন্ধে সম্পর্কিত। তাহলে এখান থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যাকে আমরা বলছি এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেখান থেকে ইন্ডিয়া বা ভারত সরকার চাইলে রিসার্চ করতে পারে, রিসার্চ বলতে পারো, গবেষণা বলতে পারো, যদি হলো এই 200 নটিক্যাল মাইলের মধ্যে কোনো খনি টনি হলে পাওয়া যায়, তাহলে সেগুলো নিয়ে ইন্ডিয়া সরকার হলো কাজ করতে পারে। তাহলে এখানে যে ছিল তোমার টেরিটোরিয়াল ওয়াটার জোন, তাহলে এটা কি হবে অ্যান্সার 12 নটিক্যাল মাইল। 24 যদি বলতো তাহলে হবে কন্টিজিউয়াস, এবং 200 যদি বলতো তাহলে হতো এক্সক্লুসিভ ইকোনমিক জোন। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা এসছে কোথায়, এই কোশ্চেনটা এসছে তোমার হলো 13/6/2025-এ। কি বলেছে এটা, যে
লাক্ষাদ্বীপ, অর্থাৎ এই যে আমাদের লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপ কোনটি? আমরা জানি যে লাক্ষাদ্বীপ, যার ক্ষেত্রফল মাত্র তোমার কত বলো, 32 বর্গ কিলোমিটার। লাক্ষাদ্বীপের ক্ষেত্রফল কত? লাক্ষাদ্বীপের ক্ষেত্রফল 32 বর্গ কিলোমিটার। এবং যদি বলতো যে লাক্ষাদ্বীপে আমাদের টোটাল কতগুলো দ্বীপপুঞ্জ আছে, বা লাক্ষাদ্বীপে টোটাল কতগুলো তোমার আইল্যান্ড আছে, তাহলে আমরা বলতাম হলো 36। এই 30 হলো 6-এর মধ্যে আমরা জানি যেটা কাভারাত্তি, এটা কি হয়, এটা হয় তোমার লাক্ষাদ্বীপের হলো রাজধানী, লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্তি। এবং এখানে বলেছে কোশ্চিনটা কি, সব থেকে ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ, অর্থাৎ যেখানে সব থেকে কম লোক বাস করে। তো এর অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার বি, বিটরা। 2011-এর সেন্সাস অনুসারে এখানে মাত্র 271 অর্থাৎ 271 জন বাস করে। কোথায় বলো? এই বিটরা অঞ্চলে 271 জন লোক বাস করে। তাহলে সব থেকে ক্ষুদ্রতম কোনটা? সব থেকে হলো ক্ষুদ্রতম হলো বিটরা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা মিনিকয়। আমরা জানি যে এখান থেকে আমাদের দুটো চ্যানেল পড়তে হয়, একটা 9 ডিগ্রি চ্যানেল এবং একটা হলো 8 ডিগ্রি। তো যদি বলে 9 ডিগ্রি চ্যানেল কার কার মধ্য দিয়ে গেছে, আমরা জানি যে আমাদের অ্যান্সার হবে হলো মিনিকয় এবং হলো লাক্ষাদ্বীপ, এদের মধ্য দিয়ে গেছে হলো 9 ডিগ্রি। আর যদি বলে 8 ডিগ্রি চ্যানেল, তাহলে সেটা হবে আমাদের মিনিকয় আর মালদ্বীপ, বা লাক্ষাদ্বীপ আর হলো তোমার মালদ্বীপ। অর্থাৎ 8 ডিগ্রি বললে হলো লাক্ষাদ্বীপ মালদ্বীপ, 9 ডিগ্রি বললে তোমার হলো মিনিকয় এবং হলো লাক্ষাদ্বীপ। তাহলে অ্যান্সার কি হলো আমাদের? অ্যান্সার হলো আমাদের হলো বিটরা। এখানেই সব থেকে তোমার কম লোক বসবাস করে, দেখালাম আমরা হলো 271। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা এসছে হলো আমাদের একটা হলো আন্দামানের হলো দ্বীপপুঞ্জ নিয়ে। তো কি বলেছে যে আন্দামান ও নিকোবরে মোট টোটাল কতগুলো দ্বীপ আছে? তাহলে এই দিকে হলো আন্দামান এবং এটা হলো তোমার নিকোবর আইল্যান্ড, তাই না? সবার উপরে কি থাকে? সবার উপরে থাকে আমাদের হলো জানি আমাদের আন্দামান, তাই না? আন্দামানের কতগুলো ভাগ আছে যদি আমরা দেখি, আন্দামানকে হলো দুই ভাগে ভাগ করা যায়। একটা থাকে আমাদের ওপরে গ্রেট আন্দামান, আর একটা থাকে আমাদের লিটল বা হলো ক্ষুদ্র আন্দামান। এগুলো মেইনলি হলো যেগুলো তোমার বড় বড় আছে। আর এই যে নিকোবর, সবার উপরে থাকে তোমার কার নিকোবর, আর নিচে থাকে তোমার হলো গ্রেট নিকোবর, সবার শেষে থাকে গ্রেট নিকোবর। যেখানে আমরা দেখতে পাই যে ভারতের যে মূল ভূখণ্ড সবার শেষ প্রান্ত, অর্থাৎ 6 ডিগ্রি যে 45 মিনিট, সেটা কোথায় থাকে? সেটা থাকে গ্রেট নিকোবরে। এবং এই যে হলো আন্দামান আর নিকোবর, এর মধ্যে আমরা কি দেখতে পাই বলো? 10 ডিগ্রি। 10 ডিগ্রি যে চ্যানেলটা আছে সেটা আমরা দেখতে পাই কার মধ্যে? 10 ডিগ্রি চ্যানেল আমরা দেখতে পাই আন্দামান আর হলো আমাদের নিকোবরের হলো মধ্যে। এখানে বলেছে যে আন্দামান আর নিকোবরে মোট কতগুলো দ্বীপ আছে? তো অ্যান্সার হলো 836। তো মনে রাখবে, লাক্ষাদ্বীপে শুধু 36 আর আন্দামানে হলো 836, তাই না? লাক্ষাদ্বীপ যদি বলতো শুধু 36 এবং আন্দামান যখন বলবে তোমার 836। 2011-এর সেন্সাস অনুসারে আন্দামানের কি ছিল? সব থেকে তোমার হলো বেশি ক্ষেত্রফল। বাট কারেন্টের হিসাবে যদি বলে, তাহলে বর্তমানে সব থেকে যে কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রফল বেশি, সেটা হবে আমাদের লাদাখ। আন্দামানের সম্বন্ধে আমরা আরেকটা জিনিস আমাদের জানা দরকার, যে আন্দামানের যে আগে রাজধানীর নাম ছিল, তার ছিল নাম হলো পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ারের বর্তমানে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে চেঞ্জ করে পোর্ট ব্লেয়ারের নাম হয়েছে শ্রী বিজয়পুরম। তো এটাও আমাদের হলো মনে রাখা উচিত যে শ্রী বিজয়পুরম বর্তমানে হলো আন্দামান এবং নিকোবরের যে আছে তার হলো রাজধানী। আমরা আরও জানতে পারি একটা কোশ্চিন, যে লাক্ষাদ্বীপ যেটা আছে সেখানে আমাদের কি দেখতে পাওয়া যায়? কোরাল দেখতে পাওয়া যায়, বা বাংলায় প্রবাল প্রাচীর, তাই না? এটাও কোশ্চিন আছে যে প্রবাল কোথায় দেখতে পাওয়া যায়? লাক্ষাদ্বীপে হলো আমাদের দেখতে পাওয়া যায়। আর আন্দামান নিকোবরে আমরা কি দেখতে পারি? হলো আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি যেটা আছে কোথায় তোমার, যার নাম একটা হলো তোমার ব্যারেন। এখানে আমরা দেখতে পাই হলো আমাদের
সক্রিয় তোমার হলো আগ্নেয়গিরি। তাহলে এগুলো মোটামুটি হলো। এবার আমরা চলো যাই হলো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কবে এসছে, দেখো এটা কোশ্চেন এসছে আমাদের হলো 9/6/2025 ফার্স্ট শিফটে। তো কি বলেছে যে নিম্নের শহরগুলির মধ্যে কোনটি মূল মধ্যরেখা বা 0 ডিগ্রির যে লঙ্গিটিউড আছে তার সবচেয়ে কাছে। এবার দেখো যে এতগুলো যে অপশন আছে আমার কি মুখস্থ করা সম্ভব? প্রত্যেকটাই কি আমি আলাদা আলাদা করে মুখস্থ করবো যে আমার হলো কোনটাই হলো 0 ডিগ্রি লঙ্গিটিউডের কাছে? তার মানে কি আমাকে কি দাদা সবগুলো মুখস্থ করতে হবে? মোটেই না। আগে দেখো লঙ্গিটিউড মানে কি। লঙ্গিটিউডের মাঝখানে আছে LONG, লং মানে লম্বা, অর্থাৎ যে সমস্ত দাগগুলো লম্বা লম্বা আছে তাদেরই আমরা হলো বলি তোমার হলো লঙ্গিটিউড। ভারতবর্ষ লঙ্গিটিউড থাকে কত থেকে কত বলো? 68 ডিগ্রি 7 মিনিট আমাদের গুজরাট থেকে শুরু হয় এবং শেষ হয় তোমার এখানে কত বলো? 97 ডিগ্রি 25 মিনিট। তাহলে ভারতের যে লঙ্গিটিউড যার রেঞ্জ কত? 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট। লঙ্গিটিউড মানে কি? লঙ্গিটিউড মানে যে সমস্ত রেখা লম্বালম্বিভাবে, যে সমস্ত কাল্পনিক রেখা আমাদের আর্থকে লম্বালম্বি ভাগে তোমার হলো ভাগ করেছে তাদেরই আমরা বলি লঙ্গিটিউড। এবং এদের সাহায্যে আমরা জানতে পারি কি বলো? আমরা টাইম বা হলো সময় জানতে আমাদের সাহায্য করে। তো এখানে আমরা জানি যে আমাদের যে আর্থ তাকে মোট 360 ডিগ্রি অর্থাৎ মোট 360টায় হলো রেখায় ভাগ করা হয়েছে। মাঝখানে হলো 0 ডিগ্রি, এই দিকে হলো আমাদের 180 ডিগ্রি হলো ইস্ট এবং এই দিকে, তাহলে এই দিকে বললাম 180 ডিগ্রি ইস্ট এবং এই দিকে হলো 180 ডিগ্রি হলো ওয়েস্ট এবং মাঝখানে কত বলো? 0। তো 0-র যেটা কাছে কি থাকবে? ভারতবর্ষের লঙ্গিটিউড আমি শুরুই হচ্ছে বললাম হলো 68 ডিগ্রি দিয়ে, তাই না? তো আমাদের মুখস্থ করার দরকারই নেই, আমরা জানি যে ভারতের লঙ্গিটিউড হলো 68 ডিগ্রি 7 মিনিট এবং এটা শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে এটা আমাদের গুজরাট অঞ্চলে। এবার কোশ্চিনে তোমার যে অপশন দেখো আছে আহমেদাবাদ, তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এটাই আছে কোথায়? গুজরাটে। এটা আছে আমাদের হলো আগরতলা। আগরতলা তো একদম কোথায়? ত্রিপুরাতে আছে আমাদের আগরতলা। দিল্লি কোথায়? দেখো দিল্লিও তোমার অনেকটা দূরে আছে। আর কন্যাকুমারী হলো একদমই হলো তামিলনাড়ুতে হলো কন্যাকুমারী। তাহলে যখন বলবে যে কোনটা কাছে, আমরা দেখব ভারতের ম্যাপের পশ্চিম সাইডের কোনটা সব থেকে কাছে। তো এখানে হলো আহমেদাবাদ, যেইটা আমাদের আছে হলো আমাদের গুজরাটে, সেটাই হলো আমাদের অ্যান্সার, তাই না? এটা হলো আহমেদাবাদ। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখবে যে আহমেদাবাদকে আমরা কি বলি? আহমেদাবাদকে আমরা বলি হলো ভারতের ম্যানচেস্টার, তাই না? আহমেদাবাদকে আমরা বলি হলো ভারতের হলো ম্যানচেস্টার। আরেকটা জিনিস, এই যে আমাদের গুজরাট আছে তার রাজধানী কি? অনেকে হলো ভুল করে এটা করে দেয় যে গুজরাটের রাজধানী আহমেদাবাদ, কিন্তু না, আমাদের গুজরাটের রাজধানীর নাম মনে রাখবে তোমার গান্ধীনগর। যদি বলে গুজরাটের রাজধানী কি, তাহলে অ্যান্সার হবে গুজরাটের হলো রাজধানী গান্ধীনগর। মনে রাখবে জি ফর গুজরাট এবং জি ফর হলো গান্ধীনগর। তাহলে এখানে অ্যান্সার হলো 5 নম্বর হলো অ্যান্সার নম্বর তোমার এ। চল নেক্সট কোশ্চেনে যাও। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটা কবে এসছে? 24/6/2025। কি এসছে বলো? ভারতে থর মরুভূমি আনুমানিক কত এলাকা জুড়ে অবস্থিত আছে? আগে বলো, এই যে এখানে লেখা আছে যে আমাদের মরুভূমি, আগে বলো মরুভূমি মানে কি? দেখো মরুভূমি মানে আমাদের ধারণা থাকে যে মরুভূমি মানেই হবে চারিদিকে বালি, কিন্তু প্রথমে হলো এটা কনসেপ্ট ভুল। মরুভূমি মানে সেই সমস্ত এলাকা যেখানে এক বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত কত হয়? 50 সেন্টিমিটার। সেকেন্ড কোশ্চেন আসতে পারে যে আমি বললাম যে এক বছরে কতটা বৃষ্টিপাত হচ্ছে, তো বৃষ্টিপাতের ইউনিট তো আমি এখানে পাশে সেন্টিমিটার কেন লিখলাম? সেন্টিমিটার তো আমাদের হলো দূরত্বের ইউনিট বা আমাদের দৈর্ঘ্যের ইউনিট সেন্টিমিটার, তাই না? তো আগে এটা বললাম যে প্রথমে বললাম যে ডেজার্ট বা মরুভূমি আমরা তাকেই বলি যেখানে এক বছরে বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের হলো কম হয়। 50 সেন্টিমিটার কেন বলছে? যে যেটা হলো সমুদ্র পৃষ্ঠ 50 সেন্টিমিটার মানে আমি এখান থেকে মাপবো, এই যে জলের উচ্চতাটা তাকে আমি বলছি হলো সেন্টিমিটার। তাহলে যেখানে তোমার বছরে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হবে তাকে আমরা বলবো মরুভূমি। ভারতে মোট টোটাল 3 জায়গায় মরুভূমি আছে।
একটা তো আমরা পড়লামই, থর ডেজার্ট, এটা আমরা জানি। সেকেন্ড জানবো আমরা লাদাখ, এটাও কি বলো, এটাও একটা হলো তোমার, লাদাখেও কি আছে, লাদাখেও আছে আমার হলো মরুভূমি। আর একটা হলো আমাদের গুজরাটের, মনে রাখবে নামটা, গুজরাটের হলো কচ্ছের রান, তাই না? গুজরাটের যে কচ্ছের রান, এটাও আমাদের হলো মরুভূমি আমরা দেখতে পাই। কিন্তু গুজরাটের কচ্ছের রানে যে মরুভূমি দেখতে পাই সেটা হলো সল্ট ডেজার্ট। আর এই যে আমাদের লাদাখে যে মরুভূমি দেখতে পাই তাকে বলে কোল্ড ডেজার্ট। মনে রাখবে যে লাদাখে যে মরুভূমি দেখতে পাই তাকে বলে কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। কোশ্চিন কি বলেছে, যে ভারতের থর মরুভূমি, আমরা জানি থর মরুভূমি ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। তো ভারতের যে হলো মোটামুটি হলো তোমার অ্যাপ্রক্সিমেট বা আনুমানিক হলো কত, সেটা হলো 1,70,000 বর্গ কিলোমিটার। আর একটা জিনিস মনে রাখবে যে এই যে থর মরুভূমি, এটাও কোশ্চেন এসেছিল রেলেরই 2021 বা তার কোনো একটা আগে এনটিপিসিতে, এই থর মরুভূমিকেই পাকিস্তানে কি বলা হয় এটাও মনে রাখবে। থর মরুভূমিকে পাকিস্তান তোমার বলা হয় চলিস্তান। তাহলে আমরা যেটা থর মরুভূমি বলছি সেটাকেই হলো পাকিস্তানে বলা হয় তোমার চলিস্তান। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, কোশ্চেন নম্বর 7 দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 7 বলেছে তোমার যে 24 ডিগ্রি উত্তর অক্ষরেখাটি কোন ভারতীয় রাজ্যের রাজধানীর সবচেয়ে হলো কাছে গেছে। দেখো এই কোশ্চিনটাও না তোমার হলো পিওয়াইকিউ। এর আগের বার যখন এনটিপিসি ছিল তখন যে অপশনটা ছিল কলকাতা, এবং সেটাই তোমার হলো অ্যান্সার হলো হয়েছে 24 ডিগ্রি। দেখো এবার এটা না কারো মনে হতে পারে যে দাদা আমি 24 ডিগ্রি কি করে মনে রাখবো, 24 ডিগ্রি তো মনে রাখা তোমার সমস্যাই না, মানে এতগুলো রেখা আছে, মাঝখানে আছে তোমার হলো কত বলো 0 ডিগ্রি, ওপরে মোট দাগ আছে 90টা, নিচে দাগ আছে 90টা, আমি কি সবগুলো মুখস্থ রাখবো না? আমরা জানি যে ভারতবর্ষ যদি মূল ভূখণ্ড আমরা যদি বলি তাহলে সেটা 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। তাহলে ভারতের যে রেঞ্জ সেটা হলো কত বলো 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট। আর এখান থেকে জিরোর ওপরে যে 23.5 ডিগ্রি হলো নর্থ আছে, যাকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, সেটা মোট ভারতের মাঝখানে 8টা হলো রাজ্যের মধ্য দিয়ে গেছে। তাহলে 23.5 ডিগ্রি যেটা আমি রেখা বললাম বা ট্রপিক অফ ক্যান্সার, সেইটা ভারতবর্ষের মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। তাহলে 24 ডিগ্রিটা যেই 23.5 ডিগ্রি, অর্থাৎ 23.5 ডিগ্রিটা যে 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে তারই আশেপাশে হবে। তো কোন কোন 8টা রাজ্য? 1 নম্বরে হবে আমাদের গুজরাট, 2 নম্বর হবে আমাদের রাজস্থান, 3 নম্বর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপর আমাদের ত্রিপুরা, মিজোরাম। তো এখানে আছে পাটনা, এটা তো হবেই না, এখানে তো 23.5 ডিগ্রি নাই, পাটনা বাদ। এটা আছে দিসপুর আসাম, এটা হলো বাদ। বাকি থাকলো ভোপাল আর রায়পুর। এই কোশ্চিনটাও পিওয়াইকিউ এসছে, তাই না? এবং এটা পড়লেই পারা যেত যদি আমরা পিওয়াইকিউ সলভ করতাম। আমরা জানি যে যেটা এটার অ্যান্সার হবে তোমার ভোপাল। ঠিক আছে, কারণ 24 ডিগ্রির কাছে বলেছে। তো যেটা আমাদের ভোপাল আছে মধ্যপ্রদেশের রাজধানী, যেখানে মনে রাখবে 98-4 তোমার কি হয়েছিল বলো, গ্যাস দুর্ঘটনা হয়েছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো মনে রাখবে এইটা হলো 23 ডিগ্রি হলো 2 মিনিট। আর রায়পুর এটা হলো 21 ডিগ্রি তোমার হলো 2 মিনিট। তো এখানে অ্যান্সার হবে ভোপাল। এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা পিওয়াইকিউ এসছে। তোমরা যদি হলো এই চ্যাপ্টারের পিওয়াইকিউ করো তো এই কোশ্চিনটা পাবে। এই একটা থাকে ভোপাল, অনেক সময় তোমার কলকাতা অ্যান্সার দেয়। তো পিওয়াইকিউ যদি করা যেত তাহলে এই কোশ্চিনটা তোমার পারা যেত। তো এখানে অ্যান্সার হবে তোমার মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন যাই। আচ্ছা, কি বলেছে দেখো এখানে কোশ্চিন নম্বর 8, যে হিমালয়ের পূর্ব প্রসারের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়। আমরা জানি যে এইটা হিমালয় কোন দিকে এসছে বলো, হিমালয় তোমার এসছে তোমার হলো পূর্ব দিকে। এই পূর্ব দিকে এসে এখানে সে তোমার হলো সেন্ট এক্সিয়াল হলো একটা বাঁক নিয়ে তোমার হলো নিচে চলে যাবে, নিচে একদম গিয়ে তোমার হলো আন্দামানে তোমার পৌঁছে যাবে। তো এখানে বলছে যে কোনটা, এই যে দেওয়া আছে তোমার খাসি, পাটকাই, নাগা, মিজো। তো প্রথমে দেখো এই যে আমাদের মিজো আছে, এইটা আছে কোথায়? আমাদের মিজোরামে।
তো এটাই হলো হিমালয়ের অংশ, এটা হলো হবে না অ্যান্সার। সেকেন্ড নম্বরে আছে আমাদের নাগা হিল। তো যেটা নাগা হিল আছে কোথায়? নাগা হিল আছে আমাদের নাগাল্যান্ডে, এটাও হবে না। পাটকাইও হবে না, এটা হবে খাসি। খাসি কেন হবে? আমাদের এই যে মেঘালয় রাজ্যটা আছে, আমরা জানি আমাদের মেঘালয়ে তিনটে হলো বিখ্যাত হলো পাহাড় দেখতে পাই। এক নম্বর হলো গারো পাহাড়, 2 নম্বরে খাসি, 3 নম্বরে জয়ন্তিয়া। তো বলা হয় যে মেঘালয় যে প্লেটো বা মেঘালয় যেটা মালভূমি, সেটা অলরেডি যে ভারতের যে তোমার হলো মালভূমি যেটা অঞ্চল আছে, এই ভারতের মালভূমি অঞ্চলের মধ্যেই ছিল মেঘালয়ের হলো মালভূমি। পরে সেটা হলো প্লেট টেকটনিক থিওরির কারণে তোমার ভারতের যে মূল ভূখণ্ডের মালভূমি সেটা হলো আলাদা হয়ে চলে গেছে কোথায় বলো? মেঘালয়ে। তো মেঘালয় যে প্লেটো, পরীক্ষায় এটাও কোশ্চেনে আসে যে ভারতীয় যে মালভূমি তার হলো কোনটি হলো অন্তর্গত হবে, তো সেটা হবে তোমার মেঘালয়। তো মেঘালয়ে যে আছে শুধু এখানে খাসি অপশন আছে, খাসির জায়গায় যদি তো তোমার গারো অপশন থাকতো, তো এটাও আমাদের হলো অ্যান্সার হতে পারতো। তো এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে হবে আমাদের হলো খাসি, তাই না? এবং এখান থেকে মনে রাখবে, এটাও পরীক্ষায় দেয় যে মেঘালয়ের যে রাজধানী শিলং যদি বলে সেটাও কোন পাহাড়ের কাছে আছে, তো মনে রাখবে সেটা হলো খাসি হিলসের কাছে আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 9। দেখো 9 নম্বর কোশ্চেন একদমই হলো ইজি দিয়েছে, যে এখানে যে আরাবল্লী পর্বতমালা আছে, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, তো এটা আমাদের জানা একদম ইজি কোশ্চেন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আমরা জানি গুরু শিখর। এখানে যে দেখতে পাচ্ছি আমরা দোদাবেতা, সেটা কার? সেটা হলো আমাদের যে নীলগিরি পাহাড় আছে, এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবতা। এখানে যে দেখতে পাচ্ছি আমরা হলো কি বলো? ধূপগড় কার? ধূপগড় হলো তোমার সাতপুরার যে সর্বোচ্চ পিক সেটা হলো তোমার ধূপগড়। এটা আছে যে আনাইমুদি কার সর্বোচ্চ পিক? আমাদের যে তোমার পশ্চিম ঘাট পর্বতমালা আছে, তাই না? আনাইমুদি কার সর্বোচ্চ পিক? আনাইমুদি হলো আমাদের পশ্চিম ঘাট যে পর্বতমালা আছে তার সর্বোচ্চ পিক হলো আনাইমুদি। আর যদি দিয়ে দিত কোশ্চিন যে আমাদের যে ইস্টার্ন ঘাট আছে তার সর্বোচ্চ পিক কি, তাহলে আমরা সেক্ষেত্রে বলতাম ইস্টার্ন ঘাটের আমাদের সর্বোচ্চ পিক হলো তোমার জিন্দাগাদা। অনেক সময় পরীক্ষায় ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ পিক চাই, কিন্তু জিন্দাগাদা অপশনটা দেয় না। সেক্ষেত্রে জিন্দাগাদা অপশন না থাকলে আমরা অ্যান্সারটা নিব হলো তো মহেন্দ্রগিরি। তাহলে দুটোই মনে রাখবো, ইস্টার্ন ঘাটে 1 নম্বরে জিন্দাগাদা, 2 নম্বরে হলো মহেন্দ্রগিরি। চলো লাস্ট কোশ্চিন আমরা দেখতে চাই আজকের, যে ভারতের যে বিশাল সমভূমি অঞ্চলের কোন অংশে উচ্চ আর্দ্রতা ও জলাভূমি হলো দেখা যায়, তাই না? হিউমিডিটি বলেছে এখানে, হিউমিডিটি এবং মার্সিল্যান্ড যখনই হবে এটা অ্যান্সার হবে আমাদের তরাই। তাহলে যখনই বলবে তোমার হিউমিডিটি এবং মার্সিল্যান্ড তখনই হবে আমাদের হলো তরাই। তো আমরা জানি যে হিমালয়ের সবার উপরে কি থাকে বলো? ট্রান্স হিমালয়, তারপর থাকে আমাদের গ্রেটার হিমালয়, তারপর থাকে আমাদের হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়, আর সবার নিচে থাকে তোমার শিবালিক। এই শিবালিকের নিচে, শিবালিক হলো পাহাড় শেষ, এর নিচে যে সমভূমিগুলো থাকে একটা হলো তোমার ভাবর এবং একটা হলো তোমার তরাই। ভাবর মানে কোনটা? যে হিমালয় থেকে যে নদীগুলো বেরোয় সেটা যখন তোমার ছোট ছোট নুড়ি বা পাথরের মধ্য দিয়ে যখন হলো জলটা তোমার বয়ে যায়, নদীটাকে যখন আমরা দেখতে পাই না তাকে আমরা বলি ভাবর। আর তরাই কোন অঞ্চলটা? সেই যে নদীটা থাকলো বা আমরা রিভারটা যখন যেখানে আমরা হলো ফুটে উঠছে, তাই না? ফুটে উঠছে যখন এটা, তখন আমরা তাকে বলছি হলো তরাই। তো কি বলেছে হলো হুইচ জোন অফ দি গ্রেট ইন্ডিয়ান প্লেন হ্যাজ হাই হিউমিডিটি অ্যান্ড মার্সি কন্ডিশন, তাহলে আমাদের হলো তরাই। ঠিক আছে, তাহলে আজকে ছিল আমাদের এইটুকুই। ধন্যবাদ।